উদ্বাস্তু হওয়ার আতঙ্ক দিল্লি কিন্তু বুঝবে না। উদ্বাস্তু হওয়ার আতঙ্ক যে কি সেটা দিল্লি কখনোই বুঝবে না। এই শিরোনামে এই বিষয়টা নিয়ে দেখুন আজকে নিউজ নির্ভীকের আজকের বিশেষ প্রতিবেদন। উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। উদ্বাস্তু হওয়ার আতঙ্ক দিল্লি কখনো বুঝবে না। নাগপুরের ভোঁসলে বংশীয় রাজা রাঘোজি ভোঁসলে তাঁর ঘোড়সওয়ার বাহিনীকে বলে দিয়েছিলেন বাংলার মতো সম্পদশালী রাজ্য আর নেই। ওখানে গণহত্যা চালিয়ে ত্রাস সঞ্চার করতে পারলেই ভয়ে আতঙ্কে বার্ষিক বিপুল অঙ্কের শুল্ক, মানে সেই সময়ের ভাষায় চৌথ, আদায় করা সম্ভব হবে। দায়িত্ব দেয়া হয়েছিল ভাস্কর পণ্ডিত নামক এক সেনাপতিকে। 1741 সাল থেকে শুরু হয়েছিল মারাঠা বাহিনীর বাংলা আক্রমণ, যাদের নাম ইতিহাসে রয়ে গিয়েছে বর্গী বলে। বর্গী নামে যাদের নাম ইতিহাসে রয়ে গিয়েছে। 1741 সাল থেকে 1751 সাল পর্যন্ত 10 বছর ধরে মোট 6 বার এই বর্গীরা এসে মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি এবং নদিয়ায় যে গণহত্যা চালিয়েছিল সেটা বিশ্বের নির্মমতার ইতিহাসে স্থান করে নেওয়ার মতো এক নিষ্ঠুরতা। গঙ্গারাম শাস্ত্রীর মহারাষ্ট্র পুরাণ রচনায় দেখা যায় যে চরম অত্যাচার সংঘটিত হয়েছিল বাংলার হিন্দু মুসলমান নির্বিশেষে জনতার উপরে। কিভাবে বাংলার বিস্তীর্ণ এলাকাকে বদ্ধভূমি করা হয়েছিল জানেন? গ্রামে গ্রামে ঢুকে লুটপাটের সময় পুরুষদের কান কেটে নেওয়া, নাক কেটে নেওয়া, জলের ট্যাঙ্ক কিংবা মলমূত্র ভর্তি গর্তের মধ্যে ফেলে দম বন্ধ করে মেরে ফেলা, বঙ্গনারীদের স্তন কেটে নেওয়া, অবাধ ধর্ষণ এবং সর্বোপরি গ্রামের পর গ্রাম আগুন লাগিয়ে ছাড়খাড় করে দেওয়া। এই ইতিহাস কিন্তু এখন আর বলাও হয় না, আর সেভাবে চর্চিতও হয় না, আলোচনাও হয় না। হাজার হাজার বঙ্গবাসী নিজেদের ঘর বাড়ি ছেড়ে বর্গীর ভয়ে এই গ্রাম থেকে সেই গ্রাম পালিয়ে বেরিয়েছে। প্রতি বছর 12 লক্ষ টাকা চৌথ দেওয়ার অঙ্গীকার করতে বাধ্য হয়েছিলেন নবাব আলীবর্দী খাঁ। বাঙালির ঘাম রক্তের 12 লক্ষ সেই টাকা মারাঠারা নিয়ে চলে গিয়েছিল বছরের পর বছর ধরে। ঘর ছাড়াদের মিছিল দেখা গিয়েছে সেই সময় বাংলার জেলায় জেলায়। বাঙালি উদ্বাস্তু হয়েছে তখনও। 1768 সালে সামান্য বৃষ্টি হয়, তখনও আশা ছিল যে আগামী বছর নিশ্চয়ই এই অনাবৃষ্টির ক্ষতিপূরণ হবে। হয়নি। 1769 সালে বস্তুত দক্ষিণবঙ্গে বৃষ্টি হলোই না। তুলো এবং তুঁতে চাষে লাভ হচ্ছিল, সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এই দুই চাষে জল বেশি প্রয়োজন, অনাবৃষ্টির সঙ্গেই যা আসে সেটার আগমন ঘটল দ্রুত, অর্থাৎ খরাজনিত খাদ্যের অভাব। মুর্শিদাবাদের প্রশাসন মূলত যিনি দেখভাল করতেন, সেই মোহাম্মদ রেজা খান কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তাদের কাছে খবর পাঠিয়ে বললেন যে অনাহারের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কৃষক এবং গরিব গ্রামবাসী নিজেদের সন্তান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। প্রথমে ক্ষেত মজুর, তারপর শ্রমিক, তারপর মাঝি এবং মধ্যবিত্তের মৃত্যু মিছিল। রাজমহল এলাকার দায়িত্বে থাকা জেমস গ্র্যান্ট রিপোর্ট পাঠালেন, রাস্তায় এখন হয় মৃত্যু মিছিল, নয়তো ঘর ছাড়া মানুষের অন্যত্র চলে যাওয়ার অন্তহীন পদযাত্রা। বাঙালি আবার উদ্বাস্তু হয়েছিল। সিঙ্গাপুর, বর্মা যখন জাপানিরা দখল করে নিয়েছে, তখন অবশ্যই আজ নয় কাল ভারতে ঢুকে পড়বে তারা। তাই ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে সবার আগে বাংলার গ্রামগঞ্জ থেকে সব নৌকো বাজেয়াপ্ত অথবা ধ্বংস করে ফেলতে শুরু করলো, যাতে জাপানিরা বাংলা দখল করে নৌকার সাহায্য না পায়। তারপরই বর্মা থেকে চাল আসা বন্ধ হয়ে গেল। ইতিমধ্যেই হয়ে গিয়েছে সাইক্লোন এবং বন্যা। ধানের ব্রাউন স্পট নামক একটা রোগের প্রাদুর্ভাব ফসলের বিপুল ক্ষতি করলো। অন্যদিকে ব্রিটিশ সরকার কি করলো জানেন? ব্রিটিশ সরকার করলো কি, তারা আরো বেশি করে চাল বাংলাকে দেওয়ার বদলে চাল সব সরিয়ে নিয়ে যাওয়ার নীতি নিল, যুদ্ধের দোহাই দেখিয়ে। লর্ড ওয়াভেল ভাইসরয় হয়ে আসার 2 মাসের মধ্যে
বাংলা সফর করে আগাম সংকেত দিয়েছিলেন যে ভয়াবহ দুর্ভিক্ষ হতে পারে। ব্রিটিশ সরকার লন্ডনে বসে সেই আশঙ্কা অগ্রাহ্য করেছে। অতএব 1943 সালের ভয়াবহ দুর্ভিক্ষে অন্তত 35 লক্ষ বঙ্গবাসীর মৃত্যু হলো। গ্রাম থেকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহরগুলোতে চলে আসছিল। বাঙালি আবার উদ্বাস্তু হয়েছিল। এসবের আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঁচ বর্মায় আছড়ে পড়ায় সব থেকে বেশি সংখ্যায় যে জাতিকে ঘরবাড়ি ছেড়ে পর্বত, জঙ্গল, নদী পেরিয়ে পালাতে হয়েছিল তার নামও বাঙালি। বাঙালি খেদাও অভিযান বলা যেতে পারে ওই ঘটনাকে। বাঙালি উদ্বাস্তু হয়ে গিয়েছিল সম্পূর্ণ বিনা অপরাধে। 1947 সালে স্বাধীনতার হাত ধরে দেশ ভাগ করে দেয়া হয়। হিন্দু বনাম মুসলিমের দ্বন্দ্বে বাঙালির অস্তিত্ব, ভিটে, প্রাণ, সম্পত্তি, সম্মান, পেশা সব আবার ভুলুণ্ঠিত হওয়া শুরু হলো। বাঙালিকে স্বাধীনতার সব থেকে বড় উপহার দেয়া হলো ছিন্নমূল করে দেওয়া। আবার ঘর, উঠোন, তুলসী মঞ্চ, আমবাগান, ব্রজমোহন কলেজ, কর্ণফুলী নদী এবং সম্মানের জীবন ছেড়ে বাঙালি পথে নেমে এলো। নিহত হলো, ধর্ষিত হলো, অসম্মানিত হলো, খণ্ডিত এক ভূমিতে এসে সংগ্রাম শুরু করলো। তাদের নতুন ঠিকানাগুলো সরকারি খাতায় নতুন নাম পেল, নাম হলো কলোনি। তারা একটা কার্ড পেল, রিফিউজি কার্ড। তাদের পরিচয় হলো উপার বাংলা থেকে আসা উদ্বাস্তু। আপনারা বলবেন এই চেনা জানা ইতিহাসের বিবরণ আবার উত্থাপন করার কারণ কি? কেন এসব করছেন? কারণ হলো বাঙালির ইতিহাসে উদ্বাস্তু হওয়া, বাঙালির ভিটে থেকে উচ্ছেদ করার প্রবণতা এবং বাঙালিকে চির অস্থিরতায় ঠেলে দেওয়ার ইতিহাস আসলে আজকের নয়। জওহরলাল নেহেরু এলাহাবাদের মানুষ, প্রাসাদোপম বাড়িতে লালিত পালিত হয়েছেন। নরেন্দ্র মোদী গুজরাটের ভাদনগর গ্রামে লালিত পালিত হয়েছেন। তাদের মধ্যে শিক্ষা, চরিত্র, সংস্কৃতি, রাজনৈতিক আদর্শ কিংবা প্রশাসনিক পদ্ধতি নিয়ে সামান্যতম সাদৃশ্য নেই। কিন্তু একমাত্র মিল হচ্ছে তারা নিজেরা কিন্তু উদ্বাস্তু যন্ত্রণা উপলব্ধি করেননি। তাদের পরিবার, তাদের আত্মীয়, তাদের স্বজন, স্বজাতি দেশভাগজনিত সর্বনাশের সম্মুখীন হয়নি। আর তাই জওহরলাল নেহেরু থেকে শুরু করে নরেন্দ্র মোদী সকলেই বাঙালির উদ্বাস্তু হওয়ার ঐতিহাসিক আতঙ্কের মনস্তত্ত্ব কখনোই অনুভব করতে সক্ষম হননি। জওহরলাল নেহেরু এবং নরেন্দ্র মোদী দুজনেই বাঙালিকে উদ্বাস্তু হওয়ার দিকেই ঠেলে দিয়েছেন। একজন দেশভাগের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। স্বাধীনতা এবং দেশভাগের পর প্রধানমন্ত্রী হয়েও বাংলায় চলে আসা উদ্বাস্তুদের কোনো সম্মানজনক বাসস্থান এবং পেশা উপহার দিতে পারেননি। বাঙালিকে তাড়িয়ে দেওয়া হয়েছে আন্দামান থেকে দণ্ডকারণ্য কিংবা নানাবিধ রিফিউজি ক্যাম্পে। বাংলায় 1950 সালে যে এলাকা কলোনি নামে পরিচিত, 2026 সালে এখন বর্তমানেও সেই পরিচয় থেকে তারা আর বেরোতে পারেনি। নেহেরু ব্যর্থ হয়েছেন বাঙালির উদ্বাস্তু সমস্যা মেটাতে, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আর আজকে নরেন্দ্র মোদী কখনো সিএএ, কখনো এনআরসি আর কখনো এসআইআর নামক অস্ত্র দিয়ে লাগাতার বাঙালিকে উদ্বাস্তু হওয়ার দিকে ঠেলে দিচ্ছেন। এসআইআর বিশুদ্ধ ভোটার তালিকা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, এটা স্বীকার করেও বলতে হয়। বিজেপি যেভাবে বৈধ নাগরিকের অবাধে নাম বাদ যাওয়া অথবা সন্দেহজনক নাগরিকের তকমা দিয়ে শুনানিতে ডাকার পক্ষে সওয়াল করছে, সেটা তাদের রাজনৈতিক ক্ষতি করছে, বিজেপিরই রাজনৈতিক ক্ষতি করছে। বঙ্গ বিজেপিকে বুঝতে হবে যে তাদের দিল্লীশ্বররা উদ্বাস্তু শব্দটার অভিঘাতের সঙ্গে পরিচিত নয়। তাদের রাজ্য গুজরাট 76-এর মনন্তর ভোগ করেনি, 43-এর মনন্তরে ধ্বংস হয়নি। দেশভাগের দুর্দশার বিন্দুমাত্র আঁচ তাদের গায়ে লাগেনি। তারা কিভাবে বুঝবেন বৈধ নাগরিকের নাগরিকত্ব তথা বাসস্থান চলে যাওয়ার আতঙ্ক ঠিক কোন মনস্তত্ত্বে গিয়ে আঘাত করে? কি করে বুঝবেন তারা? অতএব এসআইআর করা বিজেপির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত, এটা বলতে কোনো দ্বিধা থাকে না। প্রত্যেক বাঙালির মনে কেন যেভাবে হোক একটা নিজের বাড়ি করার স্বপ্ন থাকে? কেন থাকে?
সেই তাগিদ পূরণ করার জন্য কেন তারা জীবন পণ করেও এক ফালি জমি কেনাকে সর্বোত্তম সাফল্য এবং স্বস্তি বলে মনে করে? মাথার উপর যত ক্ষুদ্রই হোক একটা নিজের ছাদ হয়ে গেলে আচমকা গতকালের থেকে আজকের আমি কেন একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠি, আত্মবিশ্বাসী হয়ে যাই? এই মনস্তত্ত্বগুলো দিল্লির শাসক এবং নির্বাচন কমিশনের পক্ষে বোঝা কোনো মতেই সম্ভব নয়। তাদের পক্ষে এটা বোঝা অত্যন্ত কঠিন। এই মনস্তত্ত্ব দিল্লির শাসকরা বিগত ৮০ বছরেও বুঝতে পারেনি। এসআইআর নিছক রাজনৈতিক ইস্যু নয়, আত্মপরিচয়, অস্তিত্ব সংকট এবং সামাজিক সম্মানের ইস্যু হচ্ছে এসআইআর। তাহলে কি আমাকে ভিটেমাটি ছেড়ে দিতে হবে? এই আশঙ্কা হচ্ছে এসআইআর। আমার এই দেশে কোনো আত্মপরিচয় নেই, এই প্রশ্ন এসআইআর। আমি কি এক অনাগরিক? এই আতঙ্কের নাম হচ্ছে এসআইআর। এই যে এত কষ্ট করে বাড়ি করলাম, ছেলে মেয়ে মানুষ করলাম, ভোট দিলাম, ট্যাক্স দিলাম, আজ আমি কেউ না। আবার কোথায় যেতে হবে এবার? এই প্রশ্নের সম্মুখীন হতে বাঙালির অন্তরাত্মা কেঁপে ওঠে। কখনো মুসলিম শাসক, কখনো হিন্দু মারাঠা বর্গী, কখনো খ্রিস্টান ইংরেজ শাসন, সব আমলেই ঐতিহাসিকভাবে বাঙালিকে অসংখ্যবার উদ্বাস্তু হতে হয়েছে। হয়তো তাই আজও প্রত্যেক বাঙালির জীবনে সব থেকে বড় দুঃস্বপ্ন হচ্ছে ছিন্নমূল হওয়া। এসআইআর সেই আতঙ্কের দুঃস্বপ্ন ফিরিয়ে আনছে, এসআইআর সেই আতঙ্কের দুঃস্বপ্ন ফিরিয়ে এনেছে। বাঙালি ছাড়া কেউ বুঝবে না এই আতঙ্ক মনস্তত্ত্ব। বাঙালির চিরকালীন আতঙ্ক আমার কোনো ঘর নেই, এরকম হবে না তো। এটা যেন বাঙালির চিরকালীন আতঙ্ক, সেই আতঙ্কই আবার যেন ফিরে আসছে যে আমার কোনো ঘর নেই, এরকমটা হবে না তো। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।